কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ ওয়াহেদ ম্যানশনে ছিল না অগ্নি নিরাপত্তা, জানালো তদন্ত কমিটি। নানা উদ্যোগেও সরেনি গুদাম, দাবি রাজুকের। বইমেলা থেকে ফেরার সময় রাজধানীর শিশু একাডেমির সামনে গাছ পড়ে রিকশা আরোহী তরুণীর মৃত্যু, আহত আরও 7। গাছটি নাজুক অবস্থায় ছিল বলছেন প্রত্যক্ষদর্শীরা। গণশুনানিতেও কর্মসূচির দাবিতে ধানের শীষ প্রার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজনৈতিক ভুল চিহ্নিত করার দাবি। নেতারা বললেন নির্বাচন ছিল প্রহসনের। এবং বাংলাদেশের আলোর পথে যাত্রা কেউ থামাতে পারবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে শত শত কন্টেইনার ও বস্তায় বেআইনিভাবে এখনো মজুদ আছে রাসায়নিক। আগুন বেজমেন্ট পর্যন্ত পৌঁছালে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহেদ ম্যানশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এখন আমরা যেই জায়গাটিতে আছি সেটি ওয়াহিদ ম্যানশনের বেসমেন্ট। এবং আপনারা যা দেখছেন এই যে ড্রাম এবং এর পাশাপাশি এই পুরো বেসমেন্ট জুড়ে বিভিন্ন ড্রাম, বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন প্যাকেটে রঙের নানা ধরনের যে কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। আমরা ফায়ার ব্রিগেডের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যদি চুড়িহাট্টার চৌরাস্তার সামনে যেই আগুন লেগেছে সেই আগুন বেসমেন্ট থেকে উপরের তলাগুলোকে পুড়িয়েছে। যদি সেই আগুন এই বেসমেন্টে আসতো তাহলে আগুনের ভয়াবহতা, নির্মমতা কোন জায়গায় যে যেত তা তারা কল্পনাও করতে পারেন না। বিল্ডিং তো এভাবেই ঝুঁকিপূর্ণ, উপরের কারণেই ঝুঁকিপূর্ণ, নিচে হলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেত আর কি। এই শত শত বস্তা, কন্টেইনার এবং প্যাকেটের ভেতরে কি রয়েছে তার কিছু আলামত আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি। এই যে পড়ে আছে সেগুলো দেখাই যাচ্ছে এগুলো হচ্ছে রঙের পাউডার, এবং ফায়ার ব্রিগেড বলছে এগুলি পাউডার হলেও এগুলি অবশ্যই রাসায়নিক যে দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি এই বেসমেন্টের আরেকটি জায়গা, যেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে পানি পড়ে আছে, এবং সেই পানিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ যে রং, সেই রং এখানে ভাসছে। ফায়ার সার্ভিস বলছে এগুলো হচ্ছে কেমিক্যাল এবং সেগুলো হচ্ছে উচ্চ রকমের দাহ্য ক্ষমতা সম্পন্ন। বিভিন্ন রকমের কেমিক্যালস আছে, সব কেমিক্যালস সাথে হয়তো আমরা অনেক পরিচিতও না, তবে এখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো ম্যাক্সিমাম হলো ডাইং এবং প্রিন্টিং, রং বা এই জাতীয় কেমিক্যালই। তো যেই কেমিক্যালই হোক সব কেমিক্যালই বিপজ্জনক। ফায়ার সার্ভিস আরও যেটি বলছে সেটি হচ্ছে যে তারা যে অননুমোদিতভাবে এখানে এই কেমিক্যাল মজুত করেছে সেটিই নয়, এবং এখানে যেভাবে এখানে মজুত করা হয়েছে সেখানেও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই এখানে মানা হয়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাসায়নিক ভর্তি এক একটি ড্রাম যেন এক একটি বোমা। আগুনের সংস্পর্শে এলেই ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। পাশাপাশি রাসায়নিক থেকে সৃষ্ট গ্যাসে প্রাণহানি বহু গুণে বাড়ার আশঙ্কাও তাদের। দ্রুত আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর তাগিদ দেন তারা। এটা ম্যানশন আর ভিলা, ওখানে যারা থাকতো নিচে এটা গোডাউন, কোনো কেমিক্যালের কোনো এখানে না, এখানে ওই যে পারফিউমস, আদার কসমেটিক এগুলির গোডাউন আছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনে কেমিক্যাল গোডাউনের কোনো অস্তিত্ব নেই বলে শিল্পমন্ত্রী নুরুল মজিদের বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। শিল্পমন্ত্রীর বক্তব্যের একদিন পরই ওই ভবনটির বেজমেন্টেই সন্ধান পাওয়া গেল শত শত কন্টেইনারে রাসায়নিক পদার্থের। বিশেষজ্ঞরা বলছেন কেমিক্যালের উপস্থিতি ছাড়া কখনোই আগুন এত দ্রুত ছড়াতে পারে না। তবে বেসমেন্টে থাকা রাসায়নিক কন্টেইনার পর্যন্ত পৌঁছলে পুরো ভবন উড়ে যাবারও আশঙ্কা ছিল। এই কেমিক্যালে যেটা হয় যখন কন্টেইনারের মধ্যে থাকে, আপনার এটা যদি হিট পায় তাহলে এটা একটা বোমের মতো কাজ করে। এখন যদি এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকে, এমন হতে পারে পুরো বিল্ডিং কোলাপস করতে পারে।
যদি এটা আপনার, এবং আমরা ক্যালকুলেট করে বলেও দিতে পারি যে পরিমাণ কেমিক্যাল আছে স্টোরে, এবং সেটা যদি ফ্লেমেবল কেমিক্যাল হয়, তাহলে এটা বিস্ফোরণ হলে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও সৃষ্ট গ্যাসে দীর্ঘ এলাকা জুড়ে মানুষের প্রাণহানি হতে পারত বলেও ধারণা করছেন কেমিক্যাল বিশেষজ্ঞরা। রাসায়নিক দ্রব্যে আগুন ধরলে কিন্তু শুধুমাত্র রাসায়নিক আগুনের তীব্রতা না, ওখানে কিন্তু গ্যাসও তৈরি হয়। এই গ্যাস কিন্তু মানুষের নাকে ঢুকে তৎক্ষণাৎ মানুষ মারা যাবে। এই গ্যাসের ভয়াবহতা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস, আপনারা জানেন। এবং একটা শক ওয়েভের মতো তৈরি হয়ে যাবে পুরা রাসায়নিক দ্রব্য যদি ওখানে আগুন ধরতে পারত। তাই অতি দ্রুত কেমিক্যাল ও রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে আবাসিক এলাকাগুলোকে ঝুঁকিমুক্ত করবার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশন সহ বেশ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ব্রিফিংয়ে জানান, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বারবার বোঝানোর পরও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে দাবি করেন রাজুক কর্মকর্তা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক বিষয় খতিয়ে দেখতে শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও রাজুকের কর্মকর্তারা। তারা জানান, রাসায়নিক দ্রব্য মজুতের কারণেই অগ্নিকাণ্ড এত ভয়াবহ রূপ নিয়েছিল। এই ধরনের একটা ভবনে কিন্তু আসলে একটা সিঁড়ি পর্যাপ্ত না। আমরা কিন্তু খুঁজে দেখলাম যে পিছে একটা সিঁড়ি আছে, আর দুই তলাটা পুরোটাই একদম গোডাউনে ভর্তি। আগুন লাগলে যে ইভাকুয়েশন করার যে সিস্টেমটা, ফায়ারের যেই ইকুইপমেন্ট গুলো, সেটাও কিন্তু পর্যাপ্ত নাই বললেই চলে। যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে। তো এগুলো কেমিক্যালের কারণেই হয়েছে। খালি হাউস হোল্ড জিনিস দিয়ে কখনোই এইভাবে আগুন এতক্ষণ টিকে থাকার সুযোগ নেই। রোববারে অফিস খোলার পরে আমরা আমাদের নিজস্ব যে তথ্য আছে সেটাও সার্চ দেবো, এবং এখানে যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে সূত্র পেলে তখন আমরা তার অনুমোদন নিয়ে করেছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে চকবাজার থানায় মামলা হয়েছে। দ্রুত এই ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব, এবং উদ্ঘাটন করে এই মামলার আলোকেই যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে এটার বিচার হবে। অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। পুরান ঢাকায় এমন দুর্ঘটনা রোধে বাসাবাড়ি থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকারের প্রতি জোর দাবি স্থানীয়দেরও। তাদের অভিযোগ, বাড়ির মালিকরা বেশি ভাড়ার আশায় গোডাউন ভাড়া দেয়। যেখানে গ্যারেজ, একটা 7 তলার তলা বাড়ি, এই গ্যারেজের মধ্যে ফ্যাক্টরি হয় কিভাবে? বাড়িওয়ালা ভাড়ার কারণে, ভাড়া বেশি হওয়ার কারণে এইভাবে এইতে ভাড়া দিছে। আমাদের এই অর্থ এরিয়ার থেকে এই ধরনের কেমিক্যাল চলে গেলে অনেক নিরীহ মানুষ আমাদের বেঁচে বা শান্তিতে থাকবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সিটি কর্পোরেশনের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবুঝ সন্তান বুঝতেই পারছে না মা আর ফিরে আসবে না। এদিকে বিরামহীন কান্নায় সন্তানের দেহাবশেষ চাইছেন মা। চকবাজারের আগুন জন্ম দিয়েছে এমন সব করুণ আখ্যানের। এখন পর্যন্ত শনাক্ত করা গেছে 46 জনের মরদেহ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজেই স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমার ছোট একটা বাচ্চা আছে 5 মাসের, এখন পর্যন্ত পাই নাই। যদিও প্রশ্নটা ছিল তার মামার কাছে। 5 বছরের সানিন বলে উঠল, মা আগুনে পড়ে মরে গেছে, তাই মাকে নিতে এসেছে। মৃত্যুর মানে জানা নেই, নেই আগুনে পোড়ার তীব্র যন্ত্রণাবোধ। আর ওর 5 মাসের বোনটি হয়তো কোনোদিন বুঝতেই পারবে না মা কেমন হয়। সবে আছে, এখন পর্যন্ত বুঝতে পারতেছে না, কাঁদতেছে কালকে রাত্রে থেকে যে আম্মু কোথায়। তোমার আম্মু আছে। তবে রোহানের বাবা মা জানে আগুন কতটা নির্মম হতে পারে, তাই মরদেহ নয় একটুখানি দেহাবশেষ খুঁজে ফিরছেন তারা। আমার বাবার একটু দিয়ে দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই, সন্তানটারে একটু দেখতে পারবো। আমি মনে মনে দেখলাম বিসমিল্লাহ আল্লাহর নাম লিয়ে যা বাবা, এই আমার শেষ দেখ। ওই করতো নচ্ছা তুমি বেশি
ঢাকা মেডিকেলের মর্গও এখন এমন সব করুণ আখ্যানের সাক্ষী। 10:25 এরকম ওই টাইমে চা খাইয়া আমার মেজুবাইয়ের দোকানটা বাইরে ছিল, চা খাইয়াটা যাইয়া ওই স্পটে পড়ে গেছে। যে মুচুরে আগুন ধরছে এই মুচুরে ভ্যান গাড়ি আছে জয়লা পুলে শেষ, এনে মেডিকেল করলাম, কিছু এখন পর্যন্ত কিছু পাইনি। শুক্রবার বেলা 11টায় মর্গের পাশেই বিশেষ সেলে শুরু হয় নিখোঁজের স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ। ল্যাবে কাজ শেষ হতে এটা নমুনার উপর ভিত্তি করে সময়টা লাগে। ব্লাড হলে দ্রুত করা যায়, বা যেহেতু জানেন যে মৃত ব্যক্তিদের অবস্থা শনাক্তকরণের পর্যায়ে নাই, তার মানে এটা শনাক্তকরণের জন্য যে ডিএনএ প্রোফাইলিং এর যে প্রসেস, এটা কিছুটা সময় লাগবে আমাদের। এ পর্যন্ত হস্তান্তর করা হয়েছে 46টি মরদেহ। মৃত্যু অনিবার্য, তাই বলে এমন মৃত্যু তো কাম্য হতে পারে না। যদিও এমন ভয়াবহতার সাক্ষী হয়েছে পুরান ঢাকাবাসী এর আগে বহুবার, আর তাই তাদের দাবি কর্তৃপক্ষের এমন কোনো পদক্ষেপ যাতে এবারই হয় এর শেষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগুনে পোড়া ধ্বংসস্তূপ দেখতে পুরান ঢাকার চকবাজারে ভিড় করছেন উৎসুক জনতা। ধ্বংসস্তূপে মানুষের চাপ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। ব্যাহত হচ্ছে ফায়ার সার্ভিসের কার্যক্রম। পুড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ভবন যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকায় উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, আপনারা এই ভবনগুলোর সামনে থেকে সরে যান। বারংবার মাইকিং করেও থামানো যাচ্ছিল না উৎসাহী মানুষের এই জনস্রোত। মাত্র দুদিন আগের মৃত্যু উপত্যকা চকবাজারের চুড়িহাট্টায় শুক্রবার বিকেলে নামে এই ঢল। এলাকাবাসী তো বটেই, দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়েও ধ্বংসস্তূপ দেখতে আসছে অতি উৎসাহীরা। আমরা যেহেতু এলাকার সন্তান, সেই হিসেবে আমাদের আবেগের জায়গা থেকেই আমাদের এখানে আসা। গতকালকে থেকে আসার একটা পরিকল্পনা ছিল যে এখানে আসবো এবং দেখবো, কিন্তু গতকালকে সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি, আজকে এসেছি। কেউ ছবি তুলছেন, কেউ বিপজ্জনক চিহ্নিত করা ভবনের সামনে দাঁড়িয়েই বুঝতে চাইছেন ঘটনার আদ্যপ্রান্ত। কিন্তু এই অতি উৎসাহ যে নতুন করে ডেকে আনতে পারে আরো বড় কোনো বিপদ, তা যেন বোঝার ইচ্ছেই নেই কারো। মন মতো দুর্ঘটনাটাকে একটু অনুভব করার জন্য আছে। আমাদের এই এলাকাটা যদি নিরাপত্তা যতক্ষণ না আসে ততক্ষণ এলাকার লোক না আসাটাই ভালো, বেটার মনে করি। আর চলাচলটা রাস্তা বন্ধই রাখা উচিত। একদিকে ঝুঁকিপূর্ণ ভবন, অন্যদিকে সরু গলি, যেখানে উদ্ধার কাজই চালাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস, সেখানে মানুষের ভিড়ে বিকেল থেকে রীতিমতো বেগ পেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের। আমরা যে স্বাভাবিক যে কাজ, সেই স্বাভাবিক কাজ তো আমরা করতে পারছি না। মানুষ কৌতূহলী হয়ে এগুলো দেখতে আসছে। আমাদের কাজের প্রচন্ড রকমের ব্যাঘাত হচ্ছে এখানে। আপনারা দেখেছেন যে আমাদের কমান্ডিং পোস্ট এখনো অন আছে, তার মানে আমরা এখনো কাউন্টিং করছি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এটা আমরা দেখার চেষ্টা করছি। কিন্তু এই সাধারণ মানুষ এই জিনিসটা বুঝছে না। ঘটনাস্থলে এখনও পর্যবেক্ষণের কাজ করছে ফায়ার সার্ভিস। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কাজ চলবে বলেও জানানো হয়। আগুনে পড়ে যাওয়া চকবাজারের চুড়িহাট্টা এলাকার যে ভবনগুলি ঝুঁকিপূর্ণ রয়েছে, তেমনি অন্ধকারে নিমজ্জিত রয়েছে এলাকাটি। তার মধ্যে উৎসুক জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে যারা এলাকার দায়িত্বরত রয়েছেন। তাই সচেতন মানুষের দাবি, যত দ্রুত সম্ভব এলাকার নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হোক। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঘটনার সময় ওয়াহেদ ম্যানশনের 3 তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন সজীব। আগুন লাগার সঙ্গে সঙ্গে পরিবারের সব সদস্য ছাড়াও রক্ষা করেছেন ওই ভবনের অনেক বাসিন্দাকেই। সেই সাহসী যুবকের কথা থাকছে এবার। বুধবার রাত 10:30টার কিছু পর অন্যান্য দিনের মতো ব্যস্ত পুরানো ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকা। হঠাৎ বিস্ফোরণের শব্দ পান ওয়াহেদ ম্যানশনের বাসিন্দা সজীব। সে সময় তিনি 3 তলার বারান্দায় ছিলেন। রাস্তার ভিতরে একটা জ্যাম ছিল, যাওয়া আসার একটা ব্লক হয়েছিল। তারপরে এখানে একটা পিকআপ আসে, পিকআপে 10-12টা ওই যে গ্যাস সিলিন্ডার তারা ক্যারি করে আনে যে হোটেলে সাপ্লাই দেওয়ার জন্য। তো তখন ওরা যে গ্যাস সিলিন্ডারগুলো নামায় পিকআপ থেকে, নামানোর সময় তাৎক্ষণিক একটা গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায়। তো এই লিক হওয়ার আওয়াজটা আমি শুনি, আর সাডেনলি কিছু একটা উপরে উঠে যায়, উঠে আগুন ধরে যায় নিচে পড়ে। তখন আমি দাঁড়ায় যাই, দাঁড়ায় বারান্দা গ্রিল দিয়ে তাকালে দেখি পুরা স্থানটা আগুনের ময়দান। আগুন ছাড়া চোখে আর কিছুই দেখা যাচ্ছিল না। আর পুরা বাড়ি আমার কাঁপতেছিল বিকট আওয়াজে। ইভেন আমার রুমের সাথে একটা টিভি ছিল, ওই টিভিটা জাস্ট আওয়াজেই ফাইটে গেছে। তার দাবি, লেগুনায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আমাদের বিল্ডিংয়ে পারফিউমের যে কেমিক্যালের ম্যাটেরিয়ালগুলা, ওগুলা গোডাউন ছিল। দোতলায়, 3 তলায় 1 ইউনিট, আন্ডারগ্রাউন্ডে বড় বড় ড্রাম ছিল কেমিক্যালের।
আবার এদের কুচাও ছিল, প্লাস্টিকের দানার এগুলো ছিল, কিন্তু ওগুলো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কেমিক্যালগুলো, যার কারণে আগুনটা খুবই দ্রুত ছড়ায় গেছে। ইভেন এই কোনার এই দোকানটা, এইখানেও কেমিক্যাল ছিল দোকানে। এই কেমিক্যালের কারণে এই পুরা যারা এখানে জ্যামে আটকা ছিল ওরা না পিছে যাইতে পারছে না সামনে, ঘটনাস্থলে একেবারে আগুনে মারা গেছে। সজীব আরও জানান, সাহস আর বুদ্ধিমত্তায় পরিবারের সব সদস্য ছাড়াও ওয়াহেদ ম্যানশনের সব বাসিন্দাকেই রক্ষা করা গেছে। আম্মু বলে বাবা ভূমিকম্প, আমি বলি না ভূমিকম্প না আগুন। আমি কাউকে সময় দেইনি, জুতা পরার টাইম দেইনি। একতলা এসে সবাই ডিসিশন নেয় যে এখানে অবস্থান করবে, কোথাও বের হবে না। দেন আমি এসে সবাইকে বলি যে আমরা এখানে থাকতে পারবো না, আমরা বের হয়ে যাব, কেন এখানে থাকলে আমরা ধোঁয়ায় মারা যাবো, গ্যাস আর এদের কেমিক্যালের গ্যাসই মারা যাবো। দেন আমি গেটের কাছে দাঁড়ায় আমার আম্মু আমার ছোট বোন সবাইকে ক্যারি করে এক এক করে বের করে আনি। বাড়ির দুই মালিকের মধ্যে সোহেলকে সে নিজেই উদ্ধার করে বাইরে আনার পর সেখান থেকে সে চলে যায়। তারপর থেকেই সে আত্মগোপনে বলে জানায় সজীব। উনাকে তো আমরাই বের করছি, উনি আমাদের সাথে ছিল, উনি রাস্তা দিয়ে চলে গেছে হাইটে, আমি তো সেফলি জাস্ট বের করে দিছি। ওনার নাম হচ্ছে সোহেল, হাজি সোহেল। ওনার ওয়াইফ যিনি উনি ছিলেন না বাসায়, ওনার মেয়ে ছিল, ওনার কাজের লোক ছিল আর উনি ছিল, তিনজন ছিল। হ্যাঁ, ওনাদের সবাইকে বের করছি। এরপর প্রায় 12 ঘন্টার ধ্বংসলীলা শেষে বশমানে আগুন। ততক্ষণে ঝরে যায় 67 জনের প্রাণ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। কাগজে কলমেই আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ বিশেষজ্ঞরা, দৃশ্যমান পদক্ষেপ নেয়ার তাগিদ। বাংলাদেশের মানুষ ভালো থাকলে একটি মহল অস্বস্তিতে ভোগে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2008 সাল থেকে দেশ আলোর পথে যে যাত্রা শুরু করেছে তা আর কেউ থামাতে পারবে না। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়া, দুর্নীতি আর অতীতের আগুন সন্ত্রাসের কারণেই নির্বাচনে মানুষের সমর্থন পায়নি বিএনপি। ভাষা শহীদদের প্রতি শোক আর শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আওয়ামী লীগের 21শে ফেব্রুয়ারির আলোচনা সভা। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ভাষা আন্দোলনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যখনই মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে বাঙালি, তখনই বাধা এসেছে। বাংলাদেশের মানুষ যখন একটু ভালো থাকে, আমাদের দেশের কিছু মানুষ আছে তারা খুব অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে। আর যখন কোনো মার্শাল্লাহ হয় বা যখন এমার্জেন্সি হয়, যখন কোনো অসাংবিধানিক সরকার ক্ষমতা আসে, তখন এই গোষ্ঠীটা খুব তৃপ্তির সাথে থাকে, তখন আবার তাদের মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিএনপির পরাজয়ের সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করেন। বলেন, যারা নির্বাচন নিয়ে ব্যবসা করে তারা জনগণের সমর্থন পেতে পারে না। আগুন দিয়ে দিয়ে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। যারা নির্বাচন নিয়ে ব্যবসা করেছে, ট্রেড করেছে, বাণিজ্য করেছে, অকশনে দিয়েছে, তারা জেতার স্বপ্ন দেখে কিভাবে আর জিতবে কিভাবে। সব থেকে বড় কথা যে যুদ্ধ অপরাধী জামাত, যারা নিবন্ধিত না, তাদেরকেও নমিনেশন দেওয়াতে জনগণ মুখ ফিরিয়ে দিয়েছে। টানা তৃতীয়বারের জয়ে জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, যে কোনো মূল্যে তা পূরণ করার অঙ্গীকার করেন সরকার প্রধান। 2008 নির্বাচনের পর আমরা যে আলোর পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা আর কেউ বাধা দিতে পারবে না, বন্ধ করতে পারবে না। আমরা এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সহ পৃথিবীর যে কোনো মাতৃভাষা রক্ষায় সোচ্চার হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের যত হারিয়ে যাওয়া ভাষা আছে তার নমুনা সংগ্রহ করা, আর্কাইভ করা, সেখানে গবেষণার সুযোগ সৃষ্টি করা, এটাও আমাদের দায়িত্ব। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ও পরে জোরালো আন্দোলন কর্মসূচি না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ধানের শীষের প্রার্থীরা। শুক্রবার রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নিয়ে নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের অভিযোগ তুলে ধরার পাশাপাশি নিজেদের রাজনৈতিক কৌশলগত ভুল শনাক্তেরও দাবি জানান তারা। এতে যোগ দিয়ে শীর্ষ নেতারা বলেন, নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার। নির্বাচনকে কেন্দ্র করে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম তুলে ধরতে শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে যোগ দেন সারা দেশের ধানের শীষের প্রার্থী ও কিছু ভোটার। 7 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। শুনানি শুরুর আগে চকবাজারের মর্মান্তিক ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর একে একে বিভিন্ন আসনের প্রার্থীরা ভোট নিয়ে নানাবিধ অভিযোগ তুলে ধরেন। 7টি কেন্দ্রেতে শতভাগ ভোট দেয়া আছে, সে রিটার্নিং অফিসার থেকে যে ফলাফল দেওয়া হয়েছে এটি কি বাস্তবসম্মত নাকি? একজন এজেন্ট বাড়ি ঘরে থাকতে পারেনি, তাদেরকে রাতের অন্ধকারে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। 559 জন আমার আসলে নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, এখনো অনেকে কারাগারে আছে। সময় মতো আন্দোলন কর্মসূচি দিতে না পারায় নেতৃত্বের সমালোচনাও করেন প্রার্থীরা। দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমাদের কোনো শুনানি, আমাদের কোনো আলোচনা সভা কোনো লাভ হবে না। আপনারা কর্মসূচি দিন, রাজপথে নামুন। আমার মাকে আপনারা মুক্তি করার জন্য কেন আপনারা কর্মসূচি দিচ্ছেন? কেন 30 তারিখে প্রোগ্রাম দেওয়া হয়, 31 তারিখে প্রোগ্রাম দেওয়া হলো না? আজকে গণশুনানি প্রয়োজনে কৌশলে আমরা কোথাও ভুল করেছি কিনা দলের জন্য একটু শুনানি করা প্রয়োজন। 30শে ডিসেম্বর নির্বাচনের নামে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। একমাত্র উদ্দেশ্যই ছিল যে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া, সেটাই তারা সেদিন করেছে। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা এই ফলাফল বাতিল করতে বলেছি। এটাকে তো নির্বাচন বলা যায় না, এটাকে একটা অনুষ্ঠান বলা যেতে পারে, যেখানে সরকার এটা নির্বাচনের নামে এটা প্রহসন করেছে, দেশের নাগরিকের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। বিচার করা নয়, অনিয়মের অভিযোগ রেকর্ড করাই এই গণশুনানির প্রধান উদ্দেশ্য বলেও জানান ডক্টর কামাল হোসেন। আজকে সেই উদ্দেশ্যে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বইমেলা থেকে ফেরার পথে রাজধানীর শিশু একাডেমি চত্বরে গাছ চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 7 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শুক্রবার রাত 9টার দিকে শিশু একাডেমির সামনে দিয়ে যাওয়ার সময় একটি নারকেল গাছ হঠাৎ ভেঙে পড়ে। এ সময় একটি সিএনজি অটোরিকশার 5 আরোহী, 2 রিকশা আরোহী ও এক পথচারী গাছের নিচে চাপা পড়ে আহত হন। এর মধ্যে গুরুতর আহত রিকশা আরোহী মিতু ঘোষকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক খোরশেদ আলমও রয়েছেন। ইস্কানে আসতেছি, আমার কাছে যাত্রী জাম লাগছে, গাড়িটা গাছটা কিন্তু শব্দ করতেছে, তো আমি কিন্তু গাড়িটা নিয়ে দিচ্ছি টান, আমার কাছে কিছু ক্ষতি হয়নি, পিছিয়ে গাড়ি ছিল, এরা মাঝামাঝি পড়ছে। মানুষ যাইতে পারতেছে না, তো কিছু মানুষ গাছটা পড়ার পর লগে লগে কই থেকে জানি দৌড়ায় মোড়া আইসা ওই যে গাছটা দৌড়তেছে, দৌড়া কোন রকম মানুষগুলোর একটু বাঁচাইলো। যে মহিলাটা মারা গেছে তার স্বামী আর কি আহত, কিন্তু সুস্থ আছে। রিকশায় 2 জন যাত্রী ছিল, তারা খুবই আহত হয়েছে, মাথায় তাদের ব্লিডিং হচ্ছিল, আমরা তাদেরকে উদ্ধার করি প্রাথমিক অবস্থায়। সিএনজি ছিল, সিএনজির ভিতরে 3 জন যাত্রী ছিল, আমরা তাদেরকে উদ্ধার করি। কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আগুনে একজন দগ্ধ হয়েছেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত 10 জন। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত 9টার দিকে নগরীর ঝাউতলা এলাকায় মুন হাসপাতালের 9ম তলার প্যাথোলজি বিভাগের একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ওই কক্ষের আসবাবপত্র ও দরজা জানালার পর্দায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ল্যাবে দায়িত্বরত মাকসুদা আক্তার নামে একজন নার্স দগ্ধ হন। এ সময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রবাসের সময় আরও থাকছে। কানায় কানায় পূর্ণ অমর একুশে গ্রন্থমেলার শুক্রবারের ছুটির বিকেল। মেলার শেষ দিকে বই কিনছেন সবাই। জমজমাট শিশু প্রহর। পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম প্রধানমন্ত্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে আগুনে দগ্ধদের দেখতে যান ওবায়দুল কাদের। তিনি বলেন,
গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারেরও বিকল্প ভাবা হবে। এ ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত 9 জনকে 1 লাখ টাকা করে চেক তুলে দেন ওবায়দুল কাদের। যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে এবং সিটি মেয়র এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। অনতিবিলম্বে কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি আরো বড় ক্ষতি ডেকে আনবে। চকবাজারের মতো দুর্ঘটনা রোধে সরকারের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া চরম দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিএনপি সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে প্রায়। দুর্ভাগ্যজনকভাবে এগুলো ঘটার পরেও সরকারের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, এগুলোকে আপনার এড়িয়ে যাওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য, সেগুলো কিন্তু নেওয়া হয়নি। সরকারের মন্ত্রীরা অনেক কথা বলছেন সবাই, কিন্তু তারা ঠিক যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করছেন না। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে দায়িত্বহীনতা, এবং এটা এত বেড়ে গেছে কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই, কোথাও কোনো জবাবদিহিতা নেই। তো ওই একটার পর একটা এই ধরনের গণতন্ত্রহীনতা সেই অবস্থাটাকে আরো করে আপনার অ্যাকিউট করে তুলছে। নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনে পুরান ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গোডাউন সরিয়ে নেওয়ার জোর সুপারিশ ছিল, কিন্তু তা এখনও কাগজে কলমে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন করে তদন্ত কমিটি নয়, সরকারের উচিত নিমতলী ট্র্যাজেডির 8 বছর পর যাদের অবহেলায় এবার চকবাজারে একই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। দৃশ্যটি এখন থেকে ঠিক 8 বছর আগের পুরান ঢাকার নিমতলীর রাসায়নিকের গুদামের আগুন সেদিন কেড়ে নিয়েছিল 124টি তাজা প্রাণ। বিস্ময় ভরে পুরো জাতি সেদিন প্রত্যক্ষ করেছিল মুহূর্তেই কিভাবে জনবহুল এই এলাকাটি পরিণত হয়েছিল অভিশপ্ত মৃত্যুপুরীতে। ঘটনার পর বেশ কিছুদিন পুরো দেশ জুড়ে ছিল আলোচনা সমালোচনার ঝড়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছিল একাধিক তদন্ত কমিটি। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন ও কারখানা অপসারণ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে কিছুদিন পর প্রতিবেদন দেয় কমিটি। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পেরিয়ে গেছে 8 বছর, যা আজও দেখেনি আলোর মুখ। ফলাফল আরেকটি নিমতলী, সারি সারি লাশ আর স্বজনহারাদের বুক ফাটা আর্তনাদ। সঙ্গে রাষ্ট্রের সেই পুরনো রূপ, তদন্ত কমিটি গঠন, কিছু ক্ষতিপূরণ আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিশ্লেষকদের প্রশ্ন, এভাবে আর কতদিন? আমাদের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, নিষ্ক্রিয়তা আমাদেরকে এমন জায়গায় ঠেলে দিয়েছে, আমরা এখন আর কাউকে দোষারোপ করার সুযোগ আর পাচ্ছি না। আসলে আমরা কি চিৎকারই করে যাবো না? সত্যিকার অর্থে মানুষের মৃত্যুকে, মানুষের জীবনকে মূল্যায়ন করে এই মৃত্যুর মিছিলকে বন্ধ করার সচেষ্ট হব। এই সরকারের আমলে এর চেয়ে বড় দুর্ঘটনার তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে তুমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছো। তাহলে তোমার এই তথ্য আমি কেন বিশ্বাস করব? মুখ বন্ধ করার জন্য এই তথ্যটি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সীমাহীন অবহেলা আর গুটি কয়েক মুনাফা লোভীদের লালসার কারণে এমন মৃত্যুর মিছিল কমছে না উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে পরিকল্পনা নয়, প্রয়োজন বাস্তবায়ন। 10 বছর ধরে আমাদের অকর্মণ্যতা, আমরা জানি কি করতে হবে, আমরা জানি কোথায় সমস্যা, কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দৃঢ়ভাবে ব্যর্থ হলাম, তাহলে মেনে নেওয়া বড়ই কষ্টকর। নিমতলীতে যে কারণে দুর্ঘটনা ঘটেছিল এবং তার আলোকে যে সুপারিশগুলি করা হয়েছিল, কাদের দায়িত্ব ছিল তাদের এইগুলি বাস্তবায়ন করার জন্য, এই মানুষগুলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে নেওয়া একান্ত প্রয়োজন। বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরের তালিকার 2 নম্বরে থাকা এই শহরের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে মনে করেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে। শুক্রবার সকালে নিজ নিজ গ্রামে নিহত 13 জনের
দাফন সম্পন্ন হয়। স্বজন হারানো প্রতিটি বাড়িতে চলছে শোকের মাতম। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, মোহাম্মদ জামাল উদ্দিনের ছবিতে রিপোর্ট। এভাবেই লাশ হয়ে বাড়ি ফিরেছেন নোয়াখালীর সোনাইমুড়ির 11 বাসিন্দা। চকবাজারের আগুন কেড়ে নিয়েছে কারো সন্তান, কারো স্বামী, কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে। নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সহোদর মাসুদ রানা ও রাজু চকবাজারে মোবাইলের পার্টস বিক্রি, মেরামত ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। পরিবার নিয়ে থাকতেন একই এলাকায়। তাদের অঙ্গার দেহ এভাবে গ্রামে ফিরবে তা ভাবতেও পারেননি স্বজনরা। এলাকাবাসী জানান, রানা ও রাজুর মতো নাটেশ্বর ইউনিয়নের অনেকেই নিজস্ব ব্যবসা ছিল চকবাজারে। কেউ কেউ কাজ করতেন কেমিক্যাল কারখানায়। বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে তাদের অনেকেই আছেন। আগুন দেখি সাঁটা ফেলে বন্ধ করছে, দোকানের ভিতরে ছিল একজন ছিল, এই মেডিকেলে যাই এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে ওইখানে ছিল। এখনো পর্যন্ত মানে কোনো শনাক্ত করতে পারতেছি। একসঙ্গে এতজন হতাহতের ঘটনায় শোকের আবহ পুরো এলাকায়। আমাদের এলাকা প্রায় 15-20 জন এই পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না। আমরা তো এখানে আতঙ্কের মধ্যে আছি, কে বা মরছে কে বা আছে আমরা এখনো পুরো নিউজ জানি না। এদিকে হতাহতদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার ইউনিয়নে প্রায় 25 জন লোকের মতো নিখোঁজ রয়েছে। সরকারের কাছে আমি সাহায্যের আবেদন করছি, আমার এসব পরিবারগুলো যাতে ভবিষ্যতে ক্ষতিপূরণ পায়। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হেলাল, বটতলী গ্রামের শাহাদাত হোসেন হীরা, পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী হোসেন, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাসির উদ্দিন, বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কোম্পানিগঞ্জের চর ইলাহি গ্রামের জসিম উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সময় সংবাদ, নোয়াখালী। আদর্শিক দ্বন্দ্ব আর রাজনৈতিক ভিন্নমত থাকলেও শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে একমত ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচন সামনে রেখে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রতিশ্রুতি ছাত্রলীগের। সহাবস্থানের ভিত্তিতে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির তাগিদ বিরোধী সংগঠনগুলোর। আর সাধারণ শিক্ষার্থীদের চাওয়া, ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে ডাকসু নেতৃত্ব। ইকরাম হোসাইনের রিপোর্ট। মধুর ক্যান্টিনের সামনে চোখে পড়বে ছাত্রলীগের বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত বিশাল ব্যানার। মাদকমুক্ত ক্যাম্পাসের কথা বলছে সংগঠনটি। মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট নির্মাণ, সান্ধ্যকালীন কোর্স নিয়ন্ত্রণ সহ নানা পরিকল্পনা রয়েছে ছাত্রলীগের। ছাত্রলীগের কাছে প্রত্যাশা বেশি, আর আমি মনে করি ডাকসুতে ছাত্রলীগ নির্বাচিত হলে তাহলে ছাত্রলীগের কাজটা আরো বেশি প্রশাসনিকভাবে তারা আরো বেশি সহায়তা পাবে। সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর মূল দাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ। ছাত্রদল চায় সহাবস্থান, আর কোটা আন্দোলনকারীদের দাবি নিরাপদ ক্যাম্পাস। সংগঠনগুলোর ইশতেহারেও স্থান পাবে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাস গড়ার মতো বিষয়গুলো। হলগুলোতে যে দখলদারিত্ব এবং সন্ত্রাসের বাস্তবতা রয়েছে, সন্ত্রাস দখলদারিত্বের সেই বাস্তবতাকে আমরা নির্মূল করতে চাইব। মেধার এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে হলের সিট বন্টন নিয়মিত করে সেটিকে আমরা নিশ্চিত করতে চাইব। তবে আধুনিক লাইব্রেরি নির্মাণ, ক্যাম্পাসে গণপরিবহন নিয়ন্ত্রণ, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, খাবারের মান বৃদ্ধি ও আবাসন সমস্যা সমাধান সহ বেশ কিছু বিষয়ে একমত সবগুলো সংগঠন। ডাকসু নির্বাচন সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা করছে সবগুলো ছাত্র সংগঠন, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্যার অন্ত নেই, সময় এসেছে সেগুলো নিয়ে সোচ্চার হওয়ার। বিনোদন হলে সমস্যা, খাবার দাবারের সমস্যা। আপনি যাচ্ছেন, আপনার ব্যাগ ধরে টান দিচ্ছে। একটা ক্যাম্পাসের মধ্যে কেন এরকম হবে? কেন আমরা ইনসিকিউরিটি ফিল করব? আমরা তো এটা চাই না। আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা সবকিছু সুষ্ঠু চাই। যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের অনেক প্রবলেম আছে, সেগুলো আমি তুলে ধরবো। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচন সামনে রেখে শিগগিরই আনুষ্ঠানিকভাবে যার যার ইশতেহার তুলে ধরবে ছাত্র সংগঠনগুলো। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে লঞ্চ ভাড়া করে গোপন বৈঠক করার সময় জামায়াত শিবিরের 10 নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 2টি লঞ্চ। আটককৃতদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরীও রয়েছেন। শুক্রবার দুপুরে শহরের রবিগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেরিঘাটে অভিযান চালানো হয়। সেখানে থেমে থাকা 2টি লঞ্চের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির মোহাম্মদ কাউসার, দলটির নেতা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সহ 10 জনকে আটক করা হয়। গোপন বৈঠকের জন্যই লঞ্চ 2টি ভাড়া করে জামায়াত শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে এই বৈঠক চলছিল বলে দাবি গোয়েন্দা পুলিশের।
আটককৃতদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সারা দেশে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। প্রকাশ্যে বাজারজাত করা হচ্ছে অনুমোদনহীন আগাছানাশক, যা কিনে প্রতারিত হচ্ছেন কৃষক। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের অবহেলাকে দায়ী করছে কৃষক ও এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো। নজরদারির ঘাটতির কথা স্বীকার করেছেন খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। মান নিয়ন্ত্রণ করতে না পারা ও নির্দিষ্ট সময়ে আমদানির লাইসেন্সের মেয়াদ নবায়ন না করা সহ বিভিন্ন কারণে বাসুডিন 10G, সানফুরান 3G, ডায়াজিনন 10G ও ফুরাডান 3G সহ ধান আবাদে বহুল ব্যবহৃত বেশ কিছু আগাছানাশকের বাজারজাত নিষিদ্ধ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অথচ চলতি বোরো মৌসুমে বাড়তি চাহিদার সুযোগে নিষিদ্ধ এসব আগাছানাশক বাজারজাত করছে কিছু প্রতিষ্ঠান, ডিলার ও খুচরা বিক্রেতা। ফসলের মাঠেও দেখা গেল আগাছা দমনে নিষিদ্ধ বাসুডিন ব্যবহার করছেন কৃষকরা। দোকানদারদের প্ররোচনায় এই আগাছানাশক খেতে প্রয়োগ করছেন তারা। বাসুডিন কীটনাশক এগুলা 5টা আনছি, 5 পাখিতে 5 পাখি প্রতি একটা করে। দোকানদাররা বলে যে না এটা দিলে বাসুডিন দিলে খেতে পোকামাকড় মরবো, না যাই না আমরা ওখানে ভুল করে দেই। কৃষকের অভিযোগের সত্যতা মিলল রাজধানীর অদূরে বিরুলিয়ায় আকরাইন বাজারে, যেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বাসুডিন। আমি এটা বেশি না, একজনের স্যাম্পল দিছে, এটা নিষিদ্ধ এসব পণ্যের বাজারজাতকরণের পেছনে নজরদারির ঘাটতিকে দায়ী করছে এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো। দায় স্বীকার করলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। একটা কৃষক শুধুমাত্র একটা ডায়াগ্রাম, একটা কালা, এইটুকুই তার মনে থাকে। যারা বিক্রয় করে তারা কিন্তু এই সুযোগটা নিয়ে নেয়। তাই তো আমাদের এগুলো মনিটর করার জন্য বলে দেওয়া আছে। এখন হয়তো তাদের মনিটরিং এর ফাঁকে হয়তো বা তাদের অজান্তে হয়তো বলতেছে। মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো ও ভুইফোর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কৃষিমন্ত্রী। যেটা অনুমোদিত না সেটা ব্যবহার করলে অবশ্যই যে শাস্তি আইনে আছে সেই শাস্তি বুক করতে হবে। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে দেশে বছরে আগাছানাশকের চাহিদা 4000 টন ছাড়িয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বইপ্রেমীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল অমর একুশে গ্রন্থমেলা। বইমেলার শেষ দিকে যারা এসেছেন প্রায় সবাই বই কিনে বাড়ি ফিরেছেন। সকালে শিশু প্রহর থাকায় শিশুদের পদচারণায় মুখর ছিল বইমেলা। বিকেল 3টার পর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণেও পাঠকদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রকাশকরা সামনের দিনগুলোতে বই বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন। রাজু ভাই, শেষের দিকে সেল মোটামুটি আমাদের ভালোই আছে এবং দর্শনার্থীদের চাপটাও অনেকটা বেশি বেড়ে গেছে। আমরাও তাই আশা করেছিলাম যে এখন এই সময় সব পাঠকরা আসবে, কিন্তু পরপর 3 দিন ছুটি হতে আমাকে মনে হচ্ছে অনেকেই ঢাকার বাইরে চলে যাওয়াতে সেই হিসাবে আমরা যতটা আশা করছিলাম অত লোক দেখতে পাচ্ছি না আমরা। তারা পাঠক, বইয়ের যারা বইকে ভালোবাসেন, যারা বাংলা সাহিত্যকে ভালোবাসেন, তারা এই সময় আসবেন এবং যে কয়েকদিন সামনে আছে তারা বই কিনবেন। টানা ছুটিতক মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সাগরের বিভিন্ন পয়েন্ট ও হোটেল মোটেল কোথাও তিল ধারণের ঠাঁই নেই। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। লুকে লুকারণ্য পর্যটন নগরী কক্সবাজার। টানা ছুটিতে তিল ধারণের টাই নেই সৈকতের এই শহরে। যেদিকে তাকায় সেদিকে মানুষ আর মানুষ। সব বয়সের মানুষের পদচারণায় মুখর পুরো সাগর তীর। সকাল থেকে সৈকতের 6টি পয়েন্টে আনন্দ আর উচ্ছ্বাসে মেতেছেন আগত পর্যটকরা। সৈকতের বালিয়াড়িতে দৌড়াদৌড়ি, নীল সাগরের জলরাশিতে সমুদ্র স্নান, প্রিয় কিছু মুহূর্ত ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন সবাই। সমুদ্রটা এত সুন্দর আর এত টানে, যার জন্য একটু ছুটি পেলেই চলে আসা। 30 ঘন্টা জার্নি করে আসছি, কিন্তু এখানে আসার পরে সেই অনুভূতিটা এত কষ্টটা এখন আর মনে হচ্ছে না। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে তাদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মী। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সিভিল টিম সহ ইউনিফর্ম পুলিশ টিম এখানে কাজ করছে। আর পর্যটকদের হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে জেলা প্রশাসনের 6টি ভ্রাম্যমাণ টিম। সবাই একসাথেই কাজ করে যাচ্ছে নিরাপত্তার জন্য এবং আশা করছি বিচের যে অবস্থা, এতে করে কোনো ধরনের ড্রাউনিং হবে না। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, হিমছড়ি, ইনানি ও মেরিন ড্রাইভ সড়কে পর্যটকরা ভিড় করছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারের ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ ওয়াহেদ ম্যানশনে ছিল না অগ্নি নিরাপত্তা, জানালো তদন্ত কমিটি। নানা উদ্যোগেও সরেনি গুদাম, দাবি রাজুকের। বইমেলা থেকে ফেরার সময় রাজধানীর শিশু একাডেমির সামনে গাছ পড়ে রিকশা আরোহী তরুণীর মৃত্যু, আহত আরও 7। গাছটি নাজুক অবস্থায় ছিল বলছেন প্রত্যক্ষদর্শীরা। গণশুনানিতেও কর্মসূচির দাবিতে ধানের শীষ প্রার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজনৈতিক ভুল চিহ্নিত করার দাবি। নেতারা বললেন নির্বাচন ছিল প্রহসনের। এবং বাংলাদেশের আলোর পথে যাত্রা কেউ থামাতে পারবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।